আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দুই দেশের সীমান্ত এলাকায় টহলদারির ক্ষেত্রে গত ৪ বছর ধরে যেই অচলাবস্থা বিরাজ করছিল তা থেকে বেরিয়ে আসতে চুক্তি করেছে ভারত ও চীন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, আমরা চীনের সীমান্ত সংলগ্ন আমাদের অঞ্চলগুলোতে টহলের জন্য বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এখন থেকে সীমান্ত অঞ্চলে ভারত এবং চীনের সীমান্ত রক্ষীরা আগের মতোই টহল দিতে পারবে। গত ৪ বছর ধরে এই ক্ষেত্রে যেই অচলাবস্থা চলছিল, এই চুক্তির ফলে তা দূর হবে বলে আমরা আশা করছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচল এবং জম্মু কাশ্মীর রাজ্যের লাদাখের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। ১৯৬২ সালের যুদ্ধের পর একটি চুক্তি স্বাক্ষর করেছিল নয়াদিল্লি ও বেইজিং। সেই চুক্তির প্রধান শর্ত ছিল যে সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষী ও সেনাদের কেউ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবে না। তারপর প্রায় ৬ দশক শান্ত থাকার পর ২০২০ সালের জুনে লাদাখের সীমান্ত অঞ্চল গালাওয়ানে এক সংঘাতে জড়িয়ে পড়ে চীনা ও ভারতীয় সেনারা। লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র হাতে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। সেই সংঘাতে অন্তত ২০ জন ভারতীয় এবং ৪ জন চীনা সেনা নিহত হয়েছিল। এই ঘটনা ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলেছিল। সীমান্ত অঞ্চলেও এতদিন সেনা টহলদারি বন্ধ রেখেছিল দুই দেশ। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির একটি শর্ত হল সীমান্ত ঘেঁষে কোনো দেশ সেনা ছাউনি করতে পারবে না। পাশাপাশি বর্তমান সীমান্ত ঘেঁষা যেসব সেনা ছাউনি রয়েছে সেগুলো সরিয়ে নেবার বিষয়টিও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। গাজা উপত্যকায় সোমবার ইসরায়েলি বিস্ফোরকবাহী একটি গাড়ি বহরে হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা। প্রচণ্ড বিস্ফোরণে বহরের বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি ওই গাড়ি বহরটিতে বিস্ফোরক বহন করা হচ্ছিল, যে কারণে হামলার পর সেসব বিস্ফোরক থেকে ধ্বংস আরও ত্বরান্বিত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, আমাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়িকে ফাঁদে ফেলে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের যোদ্ধারা দীর্ঘক্ষণ নজরদারি করার পর দখলদার সেনাদের একটি ট্যাঙ্ক, একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ও ২টি মিলিটারি বুলডোজারকে আসতে দেখে। এসব যানবাহনে প্রচুর ধ্বংসাত্মক বিস্ফোরক বহন করা হচ্ছিল। যোদ্ধারা প্রথম আল ইয়াসিন 105 রকেট দিয়ে একটি বুলডোজারকে টার্গেট করে। এরপর দ্বিতীয় বুলডোজারটিকে লক্ষ্য করে সোয়াত এক্সপ্লোজিভের বিস্ফোরণ ঘটায়। এর ফলে সবগুলো যানবাহন ঘিরে প্রচণ্ড বিস্ফোরণ হয়। গাড়িগুলো ধ্বংস হয় এবং ক্রুরা নিহত কিংবা আহত হয়। জাবালিয়ার রিফিউজি ক্যাম্পের উত্তর দিকে হামলাটি হয়। এদিন হামাস যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার দৃশ্য রয়েছে। একটি অংশে ট্যাঙ্কের ওপর বসে থাকা এক সেনাকে স্নাইপারের গুলিতে ধরাশায়ী করার দৃশ্য রয়েছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকে সাফতাবি এলাকার আল ফাওয়াজ মসজিদের কাছে ইহুদিবাদী সামরিক যানবাহন লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা তাকিব বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৩১ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা অবস্থান ও বিভিন্ন স্থাপনার ওপর। এদিন ইসরায়েলি বাহিনীর একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে সংগঠনটির এয়ার ডিফেন্স ইউনিট। হিজবুল্লাহর মিডিয়া বিভাগ জানিয়েছে, সোমবার সকাল ৮টা ১৫ যোদ্ধারা দিনের প্রথম হামলাটি চালায় আল মার্জ ইউন শহরের পাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ স্থলের ওপর। এর ১৫ মিনিট পর অধিকৃত সিরিয়ার গোলান উপত্যকায় কেলা সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। ১ ঘণ্টা পর মার্জিয়ন শহর লক্ষ্য করে দ্বিতীয় দফার রকেট হামলা চালায় হিজবুল্লাহ। প্রায় একই সময় হামলা হয় মালাদ তারশিয়া নামের একটি ইহুদি বসতি লক্ষ্য করে।
এভাবে পর্যায়ক্রমে সন্ধ্যা পর্যন্ত হামলা চলতেই থাকে। বেশিরভাগ হামলার টার্গেট ছিল ইসরায়েলি সেনা ঘাঁটি বা সেনা ছাউনি। এদিন লেবাননের আকাশে প্রবেশ করা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। এছাড়া রাজধানী তেলাবিবের কাছে ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটের হেডকোয়ার্টার লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি শহর নাহারিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন তারা 7 জন আহত সেনাকে চিকিৎসা দিয়েছে, যারা চলমান যুদ্ধে আহত হয়েছে। তবে সেনারা ঠিক কোথায় আহত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেশ কিছু সময়ের জন্য তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে কেন বন্ধ ছিল তার কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। প্রায় একই সময়ে ভূমধ্যসাগরের আকাশে বেশ কিছু ড্রোন হামলা ঠেকানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ভূমধ্যসাগরের আকাশে অন্তত 5টি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা পাঠানো। গাজা উপত্যকার যুদ্ধ থেকে ফেরা অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছে, আবার প্রচুর সংখ্যক সেনা ভুগছে মানসিক সমস্যায়। গাজায় লড়াই করা ইসরায়েলি সেনারা সিএনএনকে জানিয়েছেন, উপত্যকাটিতে তারা যেই ভয়াবহতা দেখেছে তা বাইরের মানুষ কল্পনাও করতে পারবে না। এই বক্তব্য থেকে উপত্যকাটিতে চলমান নৃশংসতা সম্পর্কে একটা আঁচ পাওয়া যায়। গাজা থেকে ফেরার পর অল্পতে রেগে যেতেন এলিরান। রাতের পর রাত ঘুম হতো না। পরিবারকে বলতেন, গাজায় তিনি যে কী অবস্থার মধ্যে দিয়ে গেছেন তা কেবল সেখানে তার সঙ্গে থাকা ব্যক্তিরাই বুঝবেন। আত্মহত্যা করা এই ইসরায়েলি সেনার মা বলেছিলেন, সে অনেককে মারা যেতে দেখেছে, হয়তো কাউকে হত্যাও করেছে। যখন সে এমন কিছু করেছিল তখন হয়তো বড় ধাক্কা খেয়েছিল। গাজা থেকে ফেরার পর শুধু এলিরানি নন, ইসরায়েলের আরও অনেক সেনা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ইসরায়েলি বাহিনীর তথ্য মতে গত বছরের 7 অক্টোবর থেকে চলতি বছরের 11 মে পর্যন্ত 10 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গাজা থেকে ফেরা 1/3 ইসরায়েলি সেনাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছেন। আত্মহত্যা করা এলিরানের বন্ধু গুইজাকেনও গাজায় বুলডোজার চালাতেন। তিনি এখন মাংস খেতে পারেন না। খাবার সময় গাজায় বুলডোজারের ভেতর থেকে দেখা নানা দৃশ্যের কথা তার মনে পড়ে। গাজায় সচরাচর বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না ইসরায়েল সরকার। যারা এই সুযোগ পাচ্ছেন তাদেরও ইসরায়েলি বাহিনীর পাহারা ও নজরদারির মধ্যে থাকতে হচ্ছে। ফলে গাজার ফিলিস্তিনিদের কতটা দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে বা সেখানে ইসরায়েলি সেনারা কেমন অভিজ্ঞতার মধ্যে রয়েছেন সেই চিত্রটা পাওয়া কঠিন হয়ে পড়েছে। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের রাষ্ট্রবিজ্ঞানী আহরন বার্গম্যান 6 বছর তিনি ইসরায়েলি বাহিনীর হয়ে কাজ করেছেন। বার্গম্যানের ভাষ্যমতে, গাজায় ইসরায়েলি বাহিনীর যেসব সদস্য সরাসরি যুদ্ধের মুখে পড়ছেন তাদের মধ্যে রয়েছেন বুলডোজার চালকেরা। তারা মৃত মানুষ দেখছেন, ধ্বংসাবশেষের সঙ্গে লাশগুলো তাদের বুলডোজার দিয়ে সরাতে হচ্ছে। অনেক সময় লাশগুলোর ওপর দিয়েই তাদের বুলডোজার চালিয়ে যেতে হচ্ছে। যুদ্ধক্ষেত্র থেকে ইসরায়েলে ফেরার পর অনেক সেনা সাধারণ জীবনযাপন করতে পারছে না বলে মনে করেন আহরন বার্গম্যান, কারণ এই যুদ্ধে বহু নারী ও শিশু নিহত হয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, গাজায় শিশুদের নিহত হতে দেখার পর কিভাবে আপনি আপনার সন্তানদের ঘুম পাড়াবেন? মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে চীনা কনসিউলেটে হামলা হয়েছে। হামলায় কনসিউলেট ভবনের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই হামলার ঘটনার নিন্দা ও হামলায় জড়িতদের গ্রেফতারের আহ্বান জানিয়েছে চীন। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই বন্ধ করার জন্য দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর সম্প্রতি চাপ প্রয়োগ করে চীন। বেজিংয়ের এই পদক্ষেপের পর মিয়ানমারে চীন বিরোধী মনোভাব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে শনিবার মান্দালয়ে চীনা কনসিউলেটে হামলা হয়। সোমবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, শনিবার বিকেল 5টার দিকে মান্দালয়ে চীনা কনসিউলেটে বিস্ফোরণ ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কনসিউলেট চত্বরে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। লিন বলেছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে গুরুতর উদ্বেগ জানিয়েছে চীন।
পাশাপাশি এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং আইন অনুযায়ী অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি মিয়ানমারে নিজ নাগরিক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গোষ্ঠীকে নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখার ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে চীনা কনস্যুলেট। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুতির চেষ্টার মাস্টারমাইন্ড ফেতুল্লাহ গুলেন যুক্তরাষ্ট্রে মারা গেছেন। 2016 সালে তুরস্কের ওই অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয় এক সময়ে দেশটির জনপ্রিয় ওই রাজনীতিককে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাসিত অবস্থায় জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি। তুরস্কের সরকারি খাতায় গুলেন একজন সন্ত্রাসী নেতা হিসেবে তালিকাভুক্ত। এরদোয়ান সরকার তাকে ফেরত চাইলেও যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। রবিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার একটি হাসপাতালে 83 বছর বয়সী গুলেনের মৃত্যু হয়। তুর্কি প্রেসিডেন্টের এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফেতুল্লাহ গুলেন। তবে 2016 সালে তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টার পর গুলেনের দিকেই অভিযোগের আঙুল তোলেন এরদোয়ান। এরপর থেকেই তাদের মধ্যে বৈরী সম্পর্ক সৃষ্টি হয়। সে সময় তুর্কি সেনাবাহিনীর একটি অংশ যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং হেলিকপ্টার দিয়ে এরদোয়ানকে উৎখাতের চেষ্টা করে, যদিও তারা সফল হতে পারেনি। সাধারণ জনগণ রাস্তায় নেমে সেনা সদস্যদের প্রতিহত করে। এছাড়া গণতন্ত্র রক্ষায় সেদিন জীবন দিয়েছিল অনেক পুলিশ সদস্য। গুলেন 1999 সাল থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন। তার গোপন সংগঠন ফেতো তুরস্কের সামরিক বাহিনী, প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে ব্যাপক প্রভাব বিস্তার করে। অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ান সরকার গুলেনপন্থীদের ওপর ব্যাপক ধরপাকড় চালিয়েছে। অনেক গুলেনপন্থীকে কারাগারে ঢোকানো হয়েছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।